একটা সরকারের ধারাবাহিকতা দরকার, সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার। এটা তো ভুল আদর্শ। তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন, কি ভূমিকা পালন করেছিলেন? এটার জন্য তাদের বিচার হওয়া দরকার। মানে কি? একটা বিচার হচ্ছে নৈতিক বিচার, যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে। প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল। তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মুহিউদ্দিন। ডক্টর সলিমুল্লাহ খানের অনেকগুলি পরিচয়, কিন্তু সেই পরিচয়গুলি আমি দিতে যত প্রগল্ভ ফিল করি, তিনি আসলে সেগুলি নিতে ততটা ভালো বোধ করেন না। সেজন্য আমি তার নামের সাথে আর কোনো বিশেষণ এই মুহূর্তে যুক্ত করছি না। আমি শুধু মনে করে দিতে চাই, যখনই সমাজের রাষ্ট্রের কোনো অংশে সবচেয়ে বেশি দরকার হয়েছে তিনি সোচ্চার হয়েছেন। তিনি তার বিপদের কথা বা অন্য কোনো ভয় থেকে কোনো কিছু থেকে তিনি পেছপা হননি। তাই সবসময় ডক্টর সলিমুল্লাহ খানকে অনেকে শুনতে চান, আমরা সবাই শুনতে চাই, আমরা তার কাছে শিখতে চাই। ডক্টর সলিমুল্লাহ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাবেন। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি, বহুদিন পরে আপনার শোতে আমাকে কি বলে প্রমোশন দিলেন। না, আপনাকে তো আসলে আমরা সবসময়ই চাই, যতবার, কিন্তু তত তো আর আপনাকে পাওয়া যায় না। স্যার, আমরা প্রথমেই যে বিষয়টা আপনার একটু দৃষ্টিগোচর করতে চাই স্যার, এটা হচ্ছে যে আপনি জানেন যে আপনারই জায়গা যেটি আপনি আসলে চট্টগ্রাম আমরা বলি, সেই চট্টগ্রামে এমন কিছু ঘটনা ঘটছে, সেটি হলো যে আমরা অনেকেই পছন্দ করছি না, অনেকে এটার মধ্যে ষড়যন্ত্র দেখছি, অনেকেই দেখছে আতাত, অনেকে মনে করছে সরকার এটি ভালোভাবে হ্যান্ডেল করছে না। এই আমরা যদি একদম নাম ধরে বলি যে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু নিপীড়নের বিচার করাটা ছিল হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে যে 8 দফা, তার প্রধান দাবি 8 দফা নিয়ে দেশের তারা একের পর এক সমাবেশ করছিল। এমন এক অবস্থায় তাদের মুখপাত্রকে গ্রেপ্তার, জামিন নমঞ্জুর, তার জের ধরে একজন আইনজীবীকে হত্যা। এরপর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা, পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকা রয়েছে কিনা, নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতোই ভুল পদক্ষেপ নিচ্ছে? আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। একটু আমি পুরোনো দিকে ফিরে যাই। এই 1930-এর দশকে চট্টগ্রামের কথা যখন উঠলো, তাই 30-এর দশকে বলছি, একজন দারোগা, তার নাম ছিল আহসানুল্লাহ। তাকে একজন সন্ত্রাসবাদী, তৎকালীন যেগুলো যুগান্তর, অনুশীলন প্রভৃতির দল ছিল, তারা বিপ্লবী নামে অভিহিত ছিল, তারা আহসানুল্লাহকে হত্যা করে। তিনি বোধহয় গোয়েন্দা শাখার দারোগা ছিলেন। তখন চট্টগ্রামে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগার উপক্রম হয়। এটা একটা পুরনো কাহিনী বলছে। এছাড়া যদি দেখেন, চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো ছিল। চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে, বৌদ্ধ, হিন্দু এবং মুসলমান। এর মধ্যে দেখা যায়, আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিখ্যাত ইসলামাবাদ বইটা দেখেন, এই বইটা 1919-20 সনে তিনি পত্রিকায় লিখেছিলেন। 1964 সনে এটা বাংলা একাডেমি থেকে বই আকারে বের হয়। এখন আব্দুল করিম রচনাবলিতেও পাওয়া যায়। এই বইতে দেখবেন চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা, যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বলতে গেলে কখনোই ঘটে নাই। তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে, সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক। এখন শেখ হাসিনার নাম যখন আপনি নিলেন, শেখ হাসিনার একমাত্র মূলধন, আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ, তা থেকে প্রচারিত হয়েছে, যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে, সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক। এবং এটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে, সেটারও তিনি নিন্দা জানিয়েছেন। এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন। এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি, যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপান্ত দেখেন, বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি। সুতরাং এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে, ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন। তিনি একা তুললে তো একটা কথা ছিল, বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আরেকটা দেশে প্রভাব বিস্তার করে। এখন পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না, তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত। এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে, এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া। ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, তার একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয়। তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয়, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না। এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন, সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি, কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না বলা যায় না। এখন অনেক প্রশ্ন আছে, এই সনাতনী জাগরণ মঞ্চটা কি, এটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইসকন, সেটা কি, তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময়, তিনি কি, এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে। তবে আমি সাবিক রাজনৈতিক ভাবে বলবো, এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটা একেবারেই ভিত্তিহীন কথা। আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে, এটা বাস্তব সত্য, কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা, যাকে বলা হয় প্রতারণা। দ্বিতীয় কথা বলি, এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল, তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে। এই যে হামলাগুলো হয়েছে, যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে, এগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে, বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ। এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস, এটা পুরনো নয়। তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন, এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংঘটিত হয়েছে, যেটাকে লোকে গণহত্যা বলছে, সেইটাকে কি তিনি জায়েজ করার জন্য এটা বলছেন? এটা তো বিস্ময়কর ব্যাপার। স্যার, প্রশ্নটার একটা লেজ ছিল যে সরকার এটাকে ঠিক মতো হ্যান্ডেল করছে কিনা, এটা যদি একটু বলতেন। আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইসকন থেকে বাদ দেওয়া হয়েছিল, সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, প্রেস রিলিজে বলা হয়েছে, এবং সেটা এই সরকারের আমলেও না, সেটা সাবেক সরকারের আমলে। তারপরও তাকে ইসকনের সাথে ট্যাগ করা এবং তাকে ইসকন নেতা বলতে বলা, এইটার ব্যাপারটা যদি একটু বলতেন। না, ইসকন জিনিসটা কি জিনিস এটা দেখতে হবে। ইসকন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে, ইসকন জিনিসটা মার্কিন দেশে আছে, এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে। কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তবে ইসকনকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে বাংলায় অনুবাদ করা হয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, নামটা সুন্দর। এটার পিছনে যদি আপনি যেতে চান, এর পিছনে ভারতের যে আদর্শকে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে, যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই। আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না, এটা তো ফেসিবাদী, এর আদর্শ ফেসিবাদী। তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন, সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না। এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথে এই ভদ্রলোকের নাম কি, চিন্ময় কৃষ্ণ দাস, তার ভালো নাম কিন্তু কি যেন ধর, তিনি তো কায়স্থ হিন্দু। তা আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি, তার ভাব। এই যে সনাতনী জাগরণ মঞ্চ, এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা। বাংলাদেশের খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ঐক্য পরিষদ আছে, তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবিতে তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনে তো বহু পথ আছে, আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেবো না, কিন্তু এখন তারা যে এডুকেশন নিচ্ছে, ধরুন একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশে শত শত রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে, শেখ হাসিনার আমলেও হয়েছে, এর আগে অন্যান্য আমলে হয়েছে, সামরিক আমলেও হয়েছে, এখনো হচ্ছে। এখন যে সরকার, এটা হচ্ছে অস্থায়ী সরকার, অন্তর্বর্তী বলছি আমরা। এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকে ডিম ছুড়ে মারছে, নানা রকমের অনাচার করছে, যেগুলি খুব অভিপ্রেত নয়। কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেফতার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয়, তাহলে আদালতে হামলা করতে হবে, এটা সাধারণ ব্যাপার নয়। এই যে অসাধারণ দিক, আমি এটার কথাই বলছি। এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা দুঃখজনক। এই সরকারের যোগ্যতার প্রশ্ন আমি তুলছি না, তার বৈধতার প্রশ্ন তুলছি না। এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে, এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 4 মাস পার হয়নি, তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে, কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে স্বৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে 15-17 বছরের তার যে অত্যাচার, তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে, তখন যে শূন্যতা তৈরি হয়েছিল,
একটা কথা আছে না, প্রকৃতি শূন্যতা সহ্য করে না। সেই শূন্যতা ঘূর্ণিবার্তার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে। অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা, এটা শপথ নেওয়া ঠিক হয়েছে কিনা। আমি এগুলিকে মনে করি এগুলো একাডেমিক কুতর্ক। আসলে দেশের দুর্বল অবস্থায়, দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন, এই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন। তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে। যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান। সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান। বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে, কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে সংঘবদ্ধভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গণে একজন সহকারী সরকারি কৌঁসুলিকে, এপিপি কে হত্যা করা হয়েছে। তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা, কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে। এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন? ওকে স্যার, আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আসি। আপনি একটু কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সেই সরকারকে ওভাবে বিবেচনা করা, কিন্তু আমরা তো দেখছি যে ক্রমাগত ভাবে এই সরকার সাংবিধানিক কিনা, সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কিনা, সংবিধানটা এখন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত কিনা, এরকম নানা ধরনের কথা আমরা শুনছি। আমরা সংবিধান সংস্কার একটা কমিশনও গঠিত হতে দেখেছি স্যার, আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে। তো সেইটার ব্যাপারে স্যার আপনি কি বলবেন? সংবিধানের কোন অংশটাতে আপনি সংস্কার চান? আমি আরেকটু স্যার এটার মধ্যে যুক্ত করতে চাই, আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে চায় সেটার বিরোধিতা করে আসছেন। ও জায়গা থেকে যদি একটু বলে যে সংবিধানের সংস্কার যদি হয়ও তাহলে সেখানে আসলে রাষ্ট্রধর্ম বা ধর্মনিরপেক্ষতা এগুলি আসলে কিভাবে থাকবে? আপনাকে এখন আমি আরেকটা বইয়ের উল্লেখ করি। আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন, 1968 সনে প্রকাশিত হয়েছিল। উনি মারা গেছেন সর্বোচ্চ 1978-79-তে। এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে। সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে। সেটা কি? যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয়, কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সনে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তান একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র, বা আপনি লিবারাল কথাও যোগ করতে পারেন। তিনি কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। অথচ পাকিস্তানের 1956 সনে সংবিধান গ্রহণ করে 9 বছর পরে সেখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিয়ে শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নাহর ইচ্ছা অনুসারে এটা ইসলামী রাষ্ট্র হলো। একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে 1971-এর 10 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদী, কথাগুলো লেখা ছিল না। কিন্তু 1972-এ যখন সংবিধান গৃহীত হয়েছে তখন সেটাই মিথ্যা কথা দিয়ে শুরু করেছে যে এগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা, এইগুলোর জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে। না, মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের 6 দফায়, ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফায় এগুলো কোনো উল্লেখ ছিল না। শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাট প্রভৃতি জাতীয়করণ করা হবে। আওয়ামী লীগ 11 দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে, যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য। এবং 1972-এর সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে এটা মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে। 71-এর 10 এপ্রিলের যে ঘোষণাপত্র সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র। অন্যগুলো ছিল কন্টিনজেন্ট, সাময়িক কথাবার্তা। মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের শর্ত গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয়। বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে 10 এপ্রিল 17 এপ্রিল সরকার শপথ নিয়েছে, আমরা জানি পরের সপ্তাহে। তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে 3টা বড় আদর্শকে ভিত্তি করে, যে জনগণের মধ্যে সাম্য, মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে। এইগুলি ছাড়া এগুলি কিছু অনুবাদ করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বলেছে, এগুলি তো ভুয়া কথা। পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে, এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে, বাকি সবগুলোর গ্যারান্টি। আবুল মনসুর আহমদ পরিষ্কার করে বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি, যদিও আমরা তাকে কোনো পাত্তা দিচ্ছি না। তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি একসময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি। আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলেন, সমস্ত মুসলিম নেতারা তাই বলেন। আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার আজাদ কাশ্মীরের বা কাশ্মীরের নেতারা পর্যন্ত ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামরা পর্যন্ত সকলে কিন্তু চান। কিন্তু বাংলাদেশে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন? আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই, গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে। সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল। মুক্তিযুদ্ধে কি বলেছিল? আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান,
আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা সবাই বাঙালি, এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করা দরকার, আপনি জিজ্ঞাসা করছেন তাই বলছি, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হইবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন, অসুবিধাটা কি? আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন, যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে, মানে সরকারের অথবা দেশের নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারা গণপ্রজাতন্ত্রীর কথাটা পছন্দ করছেন না। এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন, তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন। এটাকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে, জার্মানের মতো এবং সংস্কৃতের মতো। কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত পেয়েছে। গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ, সেটা তারা করেননি। আপনি বলতে তাতে কি এসে যায়, এটা ব্যাকরণের তর্ক। যে ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা কিন্তু দুটো শব্দ, পিপলস রিপাবলিক। বাংলাদেশের গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি? অসুবিধা নেই, এইটাই হলো বাংলা ভাষার নিয়ম। সংস্কৃত হলে গণপ্রজাতন্ত্রী হবে। আনিসুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতের প্রতি। আনিসুজ্জামান বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন, এটা হচ্ছে তার একটা প্রমাণ। গণ প্রজাতন্ত্রীকে দুশব্দ না করে এক করেছেন। এখন আপনাকে বলি, অনেকে বলে যে আমাদের একটা প্রজাতন্ত্রী রাখলেই তো হয়, গণ দরকারটা কি? এটাই বলি। চীন বলে একটা দেশ আছে, এটার নাম পিপলস রিপাবলিক অফ চায়না। আমি চীনা ভাষা জানি না, ইংরেজিতে বলছি। এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ? বাংলা ভাষা কেউ করে নাই। কিন্তু চীনারা কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে? দুশব্দ লিখবে না এক শব্দ লিখবে? আমি ওকে দুশব্দ লেখাটাই নিয়ম, ওরা দুশব্দ লেখা হয়। আপনি সব চীনা ভাষা দেখেন, বাংলা চীনারা যে অনুবাদ করে। কিন্তু এটা হলো কেন, গণ কেন আসলো? তাইওয়ান, যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল, সেটার নাম কি? রিপাবলিক অফ চায়না। ওটা চীন প্রজাতন্ত্র, আর এটা প্রজাতন্ত্রী চীন। তার আগে গণনা রাখলে তখন একটা পিপলস রিপাবলিক আর একটা রিপাবলিক। আপনি কোরিয়া দেখেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া, উত্তর কোরিয়া কি? ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া। আমি যে কথাগুলো বোঝা দরকার। আরেকটা কথা বলি, পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয়। উদাহরণ দেই, বাংলাদেশ শব্দটা 1971 সর্বত্র, আমি তখন 12-13 বছরের যুবক, কিশোর বলতে পারেন। আমার কিন্তু তখন আক্কেল বুদ্ধি হয়েছে, পৃথিবীতে আমি সব ফলো করেছি। আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে। এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে ভালোই করেছি আমরা। কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন? অনেকে কুপ্রচার করতে পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন, সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি, তখন এটা তুলে দিলে অসুবিধা নেই। গেল। বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল, আমরা বলি অনিরেট শব্দ ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি। তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো, কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল। এই হচ্ছে কথা। এখন প্রজাতন্ত্র নিয়ে বলি, আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা, এখানে তো রাজা নেই। আমি যে এইটা তারা এদের প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না, গাজরও চেনেন না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হয় আমরা তো নাগরিক। আরে আমরা সবাই নাগরিকতা, গ্রামের লোক তো পল্লীর লোক, সে নাগরিক হবে কেন? কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনার গ্রামে হোক, বাড়ি আপনার পাহাড়ে হোক, আপনার ঢাকা শহরে হোক, এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, আপনি নাগরিক, যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি। তো কথা হচ্ছে আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে, প্রজা কথাটাও রূপক আকারে। কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না, এরা আবার বামপন্থী, এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন। এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি। প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয়, এটা হচ্ছে আইনের প্রজা। যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না। এটা জঙ্গলের জনগণ, জনগণ নয়। যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ, আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। আইন মানে এটাই হচ্ছে মৌলিক আইনটা, হচ্ছে সংবিধান। তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না। যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো। জনগণই সংবিধান রচনা করে, এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃততে জনগণ হয়, তখন তাকে প্রজা বলে। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, আমরা যখন সংবিধান রচনা করি, তখন আমরা নাগরিক। কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমাপ্ত করি, আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা, ব্যক্তি হিসেবে প্রজা, কিন্তু সামগ্রিক ভাবে আমরা নাগরিক। এই যে শব্দ দুটোর যে পার্থক্য, এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না। গণপ্রজাতন্ত্র সঠিক আছে, এটা আমার বক্তব্য। এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে, এইটা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন সুইডেন, সুইডেনে মনে হচ্ছে না একটা ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেট রাষ্ট্র, সেখানে সুইডিশ চার্চকে আপনার ট্যাক্স দিতে হয়। ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ। তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্রধর্ম বলে, এইটা বদলাবার জন্য একটা লাফালাফি করার কিছু নাই। আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে, অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমি মনে করছি এইগুলি আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে। এটা বন্ধ করার জন্য আমাদের যেতে হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিধান রাখতে হবে
যেন স্বৈরতান্ত্রিক প্রবণতা না আসে। যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। নির্বাহী বিভাগ, নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না, উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হতো। এই যে নির্বাহী কথা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও, আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন। এমনকি খোদ সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা, কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায় তখন এটা বদলানোর দরকার নাই। ইতিহাসে একটা জিনিস আছে, একবার চালু হয়ে গেলে সেটা চলে। তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছে তাতে একটু গোড়ায় আছে, আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই, নির্বাচন প্রধান প্রতিনিধি কারা? সংসদ, পার্লামেন্ট। তো সেটা কেন সংবিধানের পঞ্চভাগে গেল? অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে স্বৈরতান্ত্রিক। সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয়, যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড়। এটাকে সংবিধানের সেই কুখ্যাত 70 ধারা। এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে, পাকিস্তানে বলে হর্স ট্রেডিং হতো, অর্থাৎ নেতাদেরকে কেনা বেচা হতো। আপনি লক্ষ্য করেছেন 1971-এর গোড়ায় 70-এর নির্বাচনে জেতার পর ঢাকার তৎকালীন রেস কোর্স, পরবর্তীকালে যেটা সরাসরি উদ্যান করেছে, সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তখন দক্ষিণাঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য, প্রায় 400 চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল, আমরা 6 দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না। কি জন্য নিয়েছিল এটা? ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায়। কিন্তু শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছেন, নিজেও শপথ করেছেন যে আমরা 6 দফা বাস্তবায়িত করবো, কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনার 6 দফার ক্ষেত্রে ছাড় দেন, কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল। আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন, সেই জন্য তিনি 70 ধারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন। পরে এর ফল বিষময় হয়েছে। অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয়। আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করে, তাহলে আপনার সদস্যপদ চলে গেল, তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইলে কোথায়? এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে। আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে, সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের। পলিটিক্যাল পার্টিকে নিজেকে নির্বাচিত হতে হবে, তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, এটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে। স্যার, আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে, কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন। বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে। আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায়, আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নাই, তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে, এটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির। স্যার কারেক্ট মি ইফ আই এম রং, আমি শুধু জাস্ট র্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন। না, আমি বলছি আমি একটু আপনাকে বলি, আপনি এক জায়গায় রং। সেটা হচ্ছে কি, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্মনিরপেক্ষতা একটা কথা, এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয়, কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না। ওকে, ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম, যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে। তারা মনে করে সেকুলারিজম মানে নাস্তিকতা, সেটা সঠিক নয়। সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি। সেকুলার কথার অর্থ যদি তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না। তারা সেকুলার বলতে নাস্তিক মনে করেন। সেকুলার শব্দ আক্ষরিক করতে হচ্ছে সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ। সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে, সেকুলার মানে বৃত্তাকার নয়, যেটা এগিয়ে চলে। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে আপনার নন সিক্লিক্যাল, যা বৃত্তাকার নয়। তার মানে কি, আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায়, দুঃখ পায় এবং মারা যায়, জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে। আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে, কুমারের ছেলে কুমার থাকবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে, চামারের ছেলে চামার থাকবে, এটা হচ্ছে বৃত্তি। আমরা এখন পেশাকে বৃত্তি বলি না। বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মাতে পারেন কামারের ঘরে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে। নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে, পুরনো ফিউডালিজম চলে গেছে। এই ফিউডালিজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো। কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী। তা আমি এই জন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদারি। মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি, আমি বহুবার শব্দতে বলেছি, রিপিট করা পছন্দ হয় না, তবু আপনাকে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা। মানে কি, হে প্রভু আমাদের, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা, এটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা, সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা। এই জন্য হাদিসে আছে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই আখিরাতের শস্যক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম। চাষবাস করাটা সেকুলার কাজ। এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান, এটা তো সেকুলারিজম। আপনি এটা বন্ধ করবেন?
স্যার আমি খালেদ মাহমুদ, খালেদ মহিউদ্দিন যে ডয়েশ লেভেলের ঠিকানা আসছে, এটা হচ্ছে সেকুলারিজম, এটা আপনার পেশা। স্যার মুসলমানদের যে অধঃপতন হচ্ছে, এটা হচ্ছে তারা সেকুলার কাজে পিছিয়ে পড়ছে। আমি সেই জন্য বলি কি, এই শব্দ নিয়ে তর্ক না করে, এটা আমাদের প্রধান তর্ক নয়। আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা। সেটাকে আপনি পুনর্লিখন বলবেন, নতুন সংবিধান বলবেন। যারা অশ্রদ্ধা করে বলে সংবিধান চলে ফেলবে, পৃথিবীর বহু ইতিহাস আছে। ফ্রান্স এখন 5-6টা সংবিধান গৃহীত হয়েছে বিপ্লবের পর থেকে, কিন্তু ফ্রান্সে আছে। তারা এগুলোর নাম দিয়েছে ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, এমন দাগলের সময় ফিফথ রিপাবলিক হয়েছে আলজেরিয়ার বিপ্লবের সময়। এইগুলি আমেরিকানরা কি করছে? আমেরিকানরা 1783 সনে ইংল্যান্ডকে সারেন্ডার করাইছে 8 বছর মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই লোক এগুলি ভুলে যায়, যেখানে আপনি বসে আছেন সেখানে ফিলাডেলফিয়া সম্মেলনে। তারপরে তারা আর্টিকেলস অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে 1783-তে। সেইটা 4 বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা 1787-তে একটা সংবিধান গ্রহণ করে। 4 বছর পরে দেখলে কি আরে এই সংবিধান তো অপূর্ণ, তখন তারা বিল অফ রাইটস 10টা অ্যামেন্ডমেন্ট সব গ্রহণ করে 1791-তে, আবার 4 বছর পরে। তো তাতে কি আমেরিকান রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে? তারা ওখানে লিখছে কি, ইন অর্ডার টু মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন। এটা ছিল আমেরিকাতে 13টা প্রদেশ বা 13টা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে। আমি মনে করি আমাদের এখানে যে আমাদের অধিবাসী বাঙালি বলে গণ্য হবেন, এটা বাদ দেওয়া দরকার। ওকে, আচ্ছা স্যার, এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন, আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময়ও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, সংখ্যালঘু হিসেবে হয়েছে, প্রতিপক্ষ হিসেবে হয়েছে, দুর্বল হিসেবেও হয়েছে। রামু ঘটনা আমরা ভুলে যাই নাই, কুমিল্লাতে এই ঘটনার পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই, সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধু বান্ধব জানাইছে। প্রশ্নটা হচ্ছে স্যার, ধর্মনিরপেক্ষতা শব্দটা থাইকাও এটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই। এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে? মানে এটা না থাকে কি আসলে, মানে এইটা আমি এটা তুলে দিতে বলছি না। আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দেশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি। সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি, আলু আমদানি করি, এমনকি গরু আমদানি করতাম, এবং তাদের থেকে নানা রকমের কলকব্জা আমরা আমদানি করি, সেগুলির মূল্য, এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি, তাই না? তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি। ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায়? ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে। এখানে অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি। আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে কথা আমি উল্লেখ করলাম, বিল অফ রাইটস এর 1 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, তাতে কি লেখা আছে? বলা হচ্ছে রাষ্ট্র, ওখানে বলা আছে দি কংগ্রেস, তাদের তো আইনসভাই সর্বপ্রধান, ওরা আইন প্রণয়ন করে, ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয়, ওরাই জুডিশিয়ারিকে আপনার কি বলে অনুমোদন দেয়। তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না। তখন আমেরিকার 30-35টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল, রাষ্ট্রগুলি কোনো পক্ষ নেবে না, তবে সকলের ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে। ওকে, এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবই এক ধারাতে আছে। এই জন্য কথা বলে মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে। আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটা কিন্তু আপনি ধর্মনিরপেক্ষতা না বলতে চান, না বলেন, কিছু আসা যায় না। মানে শব্দটার সিমেন্টিক্সটা দিকে না দেখে স্যার, না শুধু তাই নয়, বাংলাদেশের শতকরা 90 জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে, তো তারা যদি বলে কি ইসলাম এখানে ধর্ম সমূহের মধ্যে 1 নম্বর, তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না। এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না, সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্রধর্ম কথাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন, এটা আমি বলবো দরকার ছিল না। ওকে, কিন্তু একবার যখন উনি দিয়েছেন, আপনি যখন এটা তুলতে যান, এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে। যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না, গ্রামের 2 জন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে, এটা নিয়ে এটা 2 গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল। একজন বলছে আই ডো নট নো মানে কি বলো, তো একজন বলে আরে এর মানে তো সোজা, এটা সহজ, আমি জানি না। তখন দেখো ভদ্রলোক জানে না। তো বাংলাদেশে আপনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান, আমি আপনার সাথে পা দেবো না স্যার। বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফাঁদে পা দিচ্ছে না, ওইভাবে দেখাতে একরকম। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন, যিনি বলতে চেয়েছেন যে খালেদ মহিউদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে। যাই হোক, আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা খাইছে, হয়তো ধর্মনিরপেক্ষতা বা সংবিধানের প্রশ্ন নিয়ে বলছেন। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার একটা উদ্ধৃতি নিয়ে স্যার, সেটা এরকম যে আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িত বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক সহ সবার বিচার চাওয়া উচিত বলে মনে করেন ডক্টর সলিমুল্লাহ খান। এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 84%
দর্শক মনে করেন স্যার আপনার কথা ঠিক, শতকরা 16% দর্শক মনে করেন আপনার কথা ঠিক না। আমরা ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠান শুরু করার পর আজ আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। 1,10,000 দর্শক এই ভোটে অংশগ্রহণ করেছেন। এই 1,10,000 একটা বিরাট নাম্বার। এই জরিপের জন্য আমরা 1-2 দিনের মতো, মানে 36 ঘন্টার মতো জরিপ ওপেন ছিল। এইটার জন্য 1,10,000 জন এর মধ্যে ভোট দিয়েছে। স্যার, আমাদের প্রশ্ন এই জায়গাটা থেকে, আপনি একজন জুরিস্টও বটে, আপনি যদিও মানে আইন পেশায় নাই, আপনি শিক্ষকতা পেশায় আছেন, সেজন্য আপনি যে এই কথাটা বলেছেন, কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন, অর্থাৎ বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকরা, তাদের বিচার কিভাবে হতে পারে? মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন, সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা, বা আপনি এটা মিনও করছেন কিনা? একটু যদি এটার সাথে জড়ো করে, প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে নানা ধরনের কথা, পক্ষে কথা, তারা আসলে ভারতের মুখাপেক্ষী কিনা, সেই জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে কিনা, তাদেরকে ঠেকানো দরকার কিনা, সেটিরও একটা কথা হচ্ছে। দুটো যদি একসাথে আপনার প্রশ্ন শুনে রাখবেন, একসাথে একটা কথা বলা যায় না, আমি একটা বলি। জি স্যার, আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই। আমি বলেছি যে এই যে 16 জুলাইয়ের পর থেকে, আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল। আপনি জানেন, কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী। এটা তো আপনি জানেন। আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, আমি নাম করে বলছি, কি ভূমিকা পালন করেছিলেন? তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি। তো শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে, তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, যিনি বিজ্ঞান লেখক এবং সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তিনি কি বললেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কেন যাবেন না? কারণ ওখানে ছেলেরা রাজাকার। অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না। কোন একটা রেজিম যে ফ্যাসিস্ট নয়, তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয়, স্যাটায়ারকে কিভাবে নেয়। জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই। যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। একজন বলতো না, আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন? বললো কি, একটা সরকারের ধারাবাহিকতা দরকার, সেই জন্য শেখ হাসিনার সরকারকে বারবার দরকার, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার। এই যে আদর্শ, এটা তো ভুল আদর্শ। এইটা উন্নয়নের নামে, ধারাবাহিকতার নামে তারা করলো কি, তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুকর্তারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন? এইটার জন্য তাদের বিচার হওয়া দরকার। মানে কি? একটা বিচার হচ্ছে নৈতিক বিচার। আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে। আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে বিচার। অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে। আচ্ছা ধরেন, শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে? প্রতীকী কথাগুলি ঢিল নিক্ষেপ করে না? আমরা বলছি, এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা ঢিল ছুড়ে মেরেছিলেন। তখন কি হয়েছিল? আমেরিকান পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল কি, এডওয়ার্ড সাইদ প্রফেসর অফ ভায়োলেন্স। অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি, এটা তো দেওয়ানি অপরাধ না, এটা জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ। তারা যেটা করেছেন, ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই, তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার। এটা জুলাই আগস্টে শুধু না, গত 5 বছর, 10 বছর, 15 বছর যে সময়ে ছিল স্যার, আপনি বহুবার এটা বলেছেন, বক্তৃতায় বলেছেন, টকশোতে বলেছেন, আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি। তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে, আপনি যাদের কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা, মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন, বুদ্ধিজীবী বারবার করেছেন। কিন্তু স্যার, আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক, সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায়। এইটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান? না, এটা ঠিক নাই। আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয়। পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয়, যে লোক মারা যায়। আচ্ছা, 1971 পরে ধরেন, আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই? তার কি বিচার হয়েছে? এটা তো মার্ডার। মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না, তিনি তো কাউকে না। অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে, আপনি জানেন, আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি জুরিস্ট দাবি করি না, আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র। তো আমার বক্তব্য হচ্ছে, আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে, সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়। আমার বক্তব্য খুব পরিষ্কার। শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এটা করতো তাতে হতো না। তারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে নষ্ট করেছে।
রাইট, কিভাবে নষ্ট করেছে, তারা অযোগ্য লোকদের নিয়োগ দিয়েছে। এটাকে বলা হয়তো স্যার বাছাই একটু বলে, এটাকে বলা হয়তো উপাচার্য লীগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার, শিক্ষক। এমনকি আমি পরে শুধু টোকাই লীগও তারা তৈরি করেছে। আমার কথা হচ্ছে এইটাই হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্জন করে, এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম। মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয়, তার এফিসিয়েন্সিও কম হয়। বুঝতে পারছেন না? এটা বলার দরকার নেই। আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম দ্বারা বলতে আমরা ভয় পেয়েছি। আমরা কিন্তু দোয়া তুলসী নই কেউ, বুঝতে পারছেন না? আপনি যার অধীনে চাকরি করতেন, নাইমুল ইসলাম খান সাহেব, তো কই তাকে তো গ্রেপ্তার করেনি? তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে। এটা কি করে সম্ভব? আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল, সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলি তো মস্করা। মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একদম অমৃত সেবী, মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ, এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবহান চৌধুরী, তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে, যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমরা কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই পর্যন্ত মিথ্যা মামলা দেওয়া। আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত, সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না। আমরা মনে হয় যেটি আসলে অনেকে মনে রাখবেন। এই যে মডেলটা বলি, খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন, আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাচনে দিয়ে দেশ চালাতে পারবো না, সোজা কথায়। কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন, তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। আপনি যদি কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে 71 সনে, সেই বিচারটা যদি 70 দশকে হয়ে যেত, তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের কল লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবোরেটরের বিচারের দাবি তুলেছিলেন 20 বছর পরে, বেগম জাহানারা ইমাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন। কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না। হেফাজতের নাটক, শাহবাগের নাটক, এখন যে শাহবাগী টাবাগে বলতেছে, এগুলি মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পচতে থাকে, এটা পচা শামুকে কাটা পায়ের মতো। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল, কনফেশন করে নিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম, ভাই আমি করব না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলেছে আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে, আমি বলি, আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে প্রথম দ্বিতীয় মৃত্যুর আগে। এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা। স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন, তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন, সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নাকি নিজেরা করবে? কেমনি করবে স্যার এটা, যদি কেউ এটা? আমি জানি না, আমি তো তাদের একজন। আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে যখন ক্ষমা চায়, আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন, এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার। কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী, কারো পিএইচডিও আছে 2, 1, 1.5টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন। মানে আমি জানি না, মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা
আচ্ছা ধরুন আমার তাদের কথা বাদ দিয়ে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা, আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন? প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ। রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক, মানে বলে না জনগণের মাল। আক্ষরিক রি মানে হচ্ছে ল্যাটিন কথা রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে RED। তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত, একটা পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তারা যদি এটা বোঝে না, তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন? ঠিকই আছে। এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক। প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আচ্ছা না আচ্ছা আমি বলি, প্রথম আলোতে আপনি একসময় কাজ করেছেন, প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই। কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সালে আমার শেষ লেখা ছেপেছিল। 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে। আমার কোনো খবরই ছাপতো না, কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। তাকে আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকাকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তার প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে, কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে। ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই কাহিনীগুলো খবর হয় নাই। এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না, কারণ আমরা এখানে নয়, সেটা নয়। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল। এইটা ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা যায়। সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি, তাদের প্রতীকী জিয়াফত করবো, শব্দগুলির মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে। এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভেবে চিন্তাই করেছেন না। কিন্তু স্যার অনেকে আবার বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক, আপনি ঠিকই বলেছেন স্যার, 2008 সালের পর থেকে আপনার লেখা ছাপে না, আরো অনেকের লেখা ছাপে না, তাদের সাথে কোন রকম মানে সেই প্রসঙ্গে স্যার না যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা, আরেকটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না। আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই। আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য, প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কিন্তু একই সাথে আমি বলবো কি, যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি, লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল। যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো, আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম, মানসিকভাবে চলে গেছিলাম। তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ। প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না, প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন। আচ্ছা, তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধে করেন না কেন? আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন, আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না। আনন্দবাজার তো স্যার আওতার বাইরে, বিদেশি স্যার, এটা কেমন বলবো? নো আওতার বিরুদ্ধে না, নিউ ইয়র্ক টাইমস আওতার বাইরে নয়। এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজেশন। আচ্ছা, আর এখন আপনি কিছু বলবেন না। এই যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না, আনন্দবাজার তো করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে। আপনার এটা আওতার বাইরে বলবেন, আমি তো আপনার মধ্যে বায়াস আমি আশা করি নাই ভাই। না স্যার, আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার। আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরা রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব? বা আচ্ছা, ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু, এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো মানে হিন্দুর চোখে চিফ অ্যাডভাইজার। এই তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। যেহেতু হিন্দুতে ছেপেছে, সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায়, অহমিয়া ভাষায়, উড়িয়া ভাষায় ছাপা হয়েছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে কি, প্রথম আলোকে ডিফেন্ড করা নয়। আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না। সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে। ওকে, মিথ্যা খবরের
সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে। আমি বই ব্যান করার পক্ষে নয়, পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো হচ্ছে উগ্রতা, এটা সঠিক হবে না। ওকে, আমি জাতির স্বার্থেই বলছি, প্রথম আলোর স্বার্থে নয়। স্যার ওই প্রসঙ্গটা যখন আসলোই, মানে আপনি দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি সরকারে থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক, সরকারি নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক, পিএসসি সংস্কার হোক, বিশ্ববিদ্যালয় সংস্কার হোক। আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক। এটি কি মানে এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা, যে জনগণ এটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন, স্যার অনুষ্ঠান আগে বলছিলেন যে আমি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে, আমি দেখছিলাম যে লোকে কি বলে, লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন, নিলেন না কেন, থাকলেন না কেন, এরকম একটা প্রশ্ন। আচ্ছা, এখনকার যে সরকার এটা হচ্ছে আপদকালীন সরকার, আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি, তাই না? এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার খ্যাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে। আপনি যদি বলেন যে আনন্দবাজার ফুলের কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে, বলা যাবে না আমি বলি নাই, আমি বলছি যারা এই আহ্বান জানাচ্ছে তারা হয়তো ভাবতেছে আয়ত্তের বাইরে, কারণ বাজারে আমি বলছি আর কি, এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে, শুধু নোবেল পুরস্কার তো নয়, তিনি ম্যাগসেসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল, প্রেসিডেন্ট মেডাল, স্টার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে। রাইট। এই যখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন, এখন তিনি যখন প্রধান উপদেষ্টা, আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন, তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন, এটা তার এখতিয়ার, তাই না? তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন, তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না। অ্যাজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে, সেটা বড় ব্যাপার নয়। তবে জাতির সেবা করার পর এই যে আপনি ডয়েশে বেলে, আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, তার আগের কথা বাদ দিলাম, প্রথম আলোতে কাজ করেছেন, সরকারি চাকরি ছেড়েছেন আপনি, এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন। আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ, যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা, মানে এটাকে সুশীল সমাজ বলে। আমাদের শিক্ষা দীক্ষার যে কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না, পলিটিক্যাল ইকোনমির অনুবাদ করতে পারে না, পলিটিক্যাল ইকোনমি অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি, তাতে বোঝা যায় সে নিজে যে আসলে দেউলিয়া, এটাই প্রমাণ করে। বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া, কারণ সবাই দিকে অনুবাদ করে। তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র, আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র। আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র, কারণ সর্বজন শব্দটা তার প্রিয়। আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল। আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে, আপনি উপদেষ্টা হলেন কে হলেন না বড় ব্যাপার নয়, আপনি আমাকে বলেন, আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্যুত হয়েছি সেখানে সংশোধন করে দেন, সেটা করবো। উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। দেশে ভবিষ্যতে নির্বাচন হবে, আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে, এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার, আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্ত করতে পারে অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব করতে পারে। একটা উদাহরণ দিই আপনাকে। স্যার আমাকে যদি 20টা সেকেন্ড সময় দেন, আমাদের এই অনুষ্ঠানটা আপনার চ্যানেল 24 সরাসরি সম্প্রচার করছিল, কিন্তু তাদের হচ্ছে এখন টপ অফ দেওয়ার জন্য ফিরে যেতে হবে, কিন্তু আমরা থাকছি আপনার সঙ্গে। স্যার আপনি উদাহরণটা দেন, তারপর আমি শেষ প্রশ্নটা করব। আচ্ছা, আমি উদাহরণটা দেই। এই যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার পাকিস্তান সরকার যেটা দিয়েছিল 1970-এ, লক্ষ্য করে 1954 সনে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের নির্বাচন হয়েছিল পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে, হিন্দু মুসলমান আলাদা ভোট দিত। 1970-এ প্রথম সম্মিলিত নির্বাচন হলো। সেই নির্বাচনে কি শর্ত দিয়েছিল? 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে হবে, যদি না পারে তাহলে প্রেসিডেন্ট এটাকে বাতিল করে দেবেন। তারপরে তখন নির্বাচন যখন হলো, আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন পাকিস্তানি গোয়েন্দাদের সমস্ত ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে, তখন পাকিস্তান সরকার নানা রকমের নেগোসিয়েশন শুরু করলো, আমরা 6 দফা গ্রহণ করবো না। কিন্তু তার আগে তারা কিন্তু কোনো আপত্তি করে নাই। লক্ষ্য করার বিষয়, 6 দফার ভিত্তিতে নির্বাচন হয়েছে, কিন্তু 120 দিনের মধ্যে যদি সংবিধান প্রণয়ন করতে না পারতো আওয়ামী লীগ ধরুন, তাহলে তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাতিল করে দিত। ওইটা নির্বাচন ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন। কিন্তু তাহলে শেখ মুজিব কেন দাবি করলেন আমাকে এখনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা দিতে হবে? মানে যে আমি সেই জন্য বলছি, বর্তমানে আমাদের একটা দ্বিধা দেখা দিচ্ছে কবে নির্বাচন হবে। আসলে নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে, এটা আমরা এখনো জানি না। কিন্তু আরেকটা প্রশ্ন, নির্বাচনটা কোন শর্তে হবে? এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন। আপনি জানেন 1947 সনের ভারতীয় স্বাধীনতার পর ভারত 3 বছর নিয়েছিল, এত দক্ষ ভারত সরকার 3 বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে, আর পাকিস্তান 9 বছর নিয়েছিল। কিন্তু 1972 সনে শেখ মুজিবের সরকার 1 বছরের মধ্যে এই সংবিধান প্রণয়ন করেন। কিন্তু দ্রুত করলে একটা কথা আছে না, জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড।
অতি তাড়াতাড়ি সংবিধান প্রণয়ন করে তিনি তখন হাততালি দিয়েছিলেন, কিন্তু সংবিধানটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ। তারপরে যে এতগুলি সংশোধনী হলো, কিন্তু সেই মারাত্মক ত্রুটি দূরীভূত হয়নি। এই সংবিধানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই, এই সংবিধানে বাক স্বাধীনতার উপর নানা রকমের 6 প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সংবিধান তো গণতান্ত্রিকই না, কাজে সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে, কিন্তু এটা করবে কে? অথরিটি। এই বর্তমান ইনসারেকশনারি সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো, সামরিক সরকার যেমন করে, তাহলে এক কথা ছিল। যেহেতু তারা বাতিল করেননি, তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশে, তথাকথিত রেফারেন্ডাম দেওয়া। এটা কিন্তু মারাত্মক হবে। রেফারেন্ডাম অনেক দল মানবে না, আমি যতটুকু বুঝতে পারি। বরঞ্চ হবে নির্বাচন দিয়ে, যে এখন যে আমার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়াজ সাহেব, তার সাথে আমার দেখাও হয়েছে, আমাকে ডেকেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য, আমি কথাও বলেছি। তো তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি, সংবিধানটা হবে সংক্ষিপ্ত। সংবিধানে এত কথা থাকে না, এখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল, নির্বাচন কমিশনের গঠন, এত কথা সংবিধানে কোথাও থাকে না পৃথিবীতে। এখানে একটা অদ্ভুত ধরনের খিচুড়ি সংবিধান লিখেছে, লোকে প্রশংসা করে। ডক্টর কামাল হোসেন খুব বিরাট সংবিধান বিশেষজ্ঞ। এই সংবিধানগুলো তো আমার মনে হয় সংবিধান বিশেষজ্ঞ বলেই মনে হয় না আমার। এবং আনিসুজ্জামানের যে বাংলা, সেটা তো অত্যন্ত জগা খিচুড়ি বাংলা, ও তো বাংলা ভাষাও আয়ত্ত করেনি। এই কথাতে আমি আর যাচ্ছি না। বাংলাদেশে একটা সহজ বুদ্ধ ভাষায় জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা জিনিস, আইনসভা, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর প্রশাসন এবং বিচার বিভাগ, এই 3টাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ। আর এর প্রথমে থাকবে যে অধিকারগুলো জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না বা ছেড়ে দেবে না। এই তো সংবিধানের মোট 4টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে মৌলিক অধিকার, দ্বিতীয় ভাগ হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র, যার মধ্যে আছে আইনসভার গঠন, মানে সেটা এককক্ষ হবে না দ্বিকক্ষ হবে, কথায় কথায় বললাম। সদস্য সংখ্যা 300 হবে না 400 হবে, এগুলি পুনর্বিবেচনার অবকাশ আছে, যেহেতু এখন জনসংখ্যা বাড়ছে। তো আমি বলছি যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীটা কে করবে? এটা করতে পারে একমাত্র গণপরিষদ। গণপরিষদ, সেই গণপরিষদ করে আবারও নির্বাচন হতে পারে, কারণ বছরে 2বার নির্বাচন হতে পারে। গণপরিষদ যখন সংবিধান গঠন করে যাবে, তখন ইট উইল ডিসলভ ইটসেলফ, এবং যারা সার্থকভাবে কনস্টিটিউশন তৈরি করবে, এবং তারা আবার নির্বাচন দিয়ে আসবে। স্যার, এখানে আমার শেষ প্রশ্ন, সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণঅভ্যুত্থানই তাদের ম্যান্ডেট, তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে, সেটা আপনিও বলছিলেন। এবং প্রয়োজনে না, এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে। সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে? এবং জিজ্ঞেস করলে তারা খুব খেপে যায় স্যার। তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে, এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য, তাহলে তো বিএনপিকে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন। এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার। তারা এই সংস্কার, না না, আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করবো না। আমি শুধু 2টো উদাহরণ দিই আপনাকে। পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, এর আগে নেদারল্যান্ডসে হয়েছে, এরপরে ফ্রান্সে হয়েছে, রাশিয়ায় হয়েছে, চীনে হয়েছে, আর ছোটগুলো বাদ দিচ্ছি আমি। এইগুলিতে হচ্ছে কি, যেমন রাশিয়ার উদাহরণটাই দেন, যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব। তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল। জারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 1917 সালের ফেব্রুয়ারি মাসে, তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল কেরেনস্কি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে। 8 মাসের মধ্যে অক্টোবর মাসে, রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লবে যারা ক্ষমতা গ্রহণ করে, তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল? তখন রাশিয়া, এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি, সোভিয়েত মানে হচ্ছে পরিষদ। কি সোভিয়েত ছিল? সোভিয়েত অফ ওয়ার্কার্স এন্ড সোলজার্স ডেপুটিস, শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি। বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব। যদি তাদের নিজেদের, যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে, বর্তমান সরকার সেরকম করেনি। এখন তারা যে ক্ষমতা গ্রহণ করেছে, এটা বাস্তব সত্য। আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার এটা, কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে হতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয়। পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে। 1972 কি হয়েছিল বাংলাদেশে? প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স, অর্ডার, তাই না? আগের ল গুলো চালু থাকবে। এটা ব্রিটিশ আমলের ল গুলো এইভাবেই চালু আছে আমাদের এখানে। তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই, সংবিধানকেও বাতিল করে না। শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন 3টা নির্বাচনে ছিল ভুয়া নির্বাচন, সুতরাং সেই নির্বাচনগুলো ছিল অবৈধ। এইটাতে আমার মনে দাবি করা উচিত। আমি 2টো কথা বলে শেষ করি। সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে, সেটা ফিরিয়ে আনা, এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে, সেটা হতে পারে ভারতের সাথে, সেটা হতে পারে আমেরিকার সাথে, সেটা হতে পারে চীনের সাথে, এই সবগুলো বাতিল করার এখতিয়ার বর্তমান সরকারের আছে। যুক্তি কি? হাসিনার আমলে 3টা সরকারই অবৈধ ছিল। এমনকি 2009 সনের নির্বাচন বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। 14, 18, 24 নির্বাচন তো স্পষ্টতই অবৈধ। কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে, সেগুলি বাতিল করতে পারবে না। মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে, এগুলি ফেট অ্যাকমপ্লিশ অ্যাক্ট। কিন্তু যেগুলো আছে, এটি টাকা ফেরত আনা উচিত। যদি আপনি এটা না পারেন, জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন, অন্তত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে,
তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে। যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে, এটা হচ্ছে এর প্রধান দুর্বলতা। আপনি সংবিধান নিয়ে বলছেন তার অস্তিত্ব আছে কিনা, সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায়। এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায়, এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে। যেমন আইয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল 1962 সনে, তারা 56 সনের সংবিধানকে বাতিল করেছিল। তখন বিশ্বের বড় বড় হান্স ক্যালসেন প্রভৃতি বড় বড় পণ্ডিতদের ধরে এনে বলেছিলেন যদি আইয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ। আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে এটা বৈধ হয়ে যাবে। মানে বৈধতা দুটো পথ আছে, একটা হচ্ছে হাঁ বাচক আর একটা না বাচক। কেউ যদি না বলে অর্থাৎ ডবল না হলে হাঁ হয়ে যায়, এই আর কি। আপনি এটা আইন করলেন, কেউ এটাকে না বললেন না, এটা আইন হয়ে যাবে। স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ, কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই আপনাকে আরেকটু বেশি শুনতে চান, আমরা স্যার আপনার আর 1-2 মিনিট একটু নিব স্যার। সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসেছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল, প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে, সেগুলি হতো, এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লো কেন? মানে কি এজ ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন, বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মতো একটা সংবিধান থাকতো সেইটিকে শেখ হাসিনা কে একনায়কতন্ত্র হওয়ার পথে বাধা থাকতো। সংবিধানের উপরে আইসা পড়লো কেন এই মানে এই লাইনটা? আচ্ছা, সংবিধানটার উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ। মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে, জ্বর পট্টি দেয়। এটা হলো বাইরে থেকে, এটা হলো ইংরেজিতে বলে কি, এটা হলো হাতুড়ি চিকিৎসার মতো, অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা। তবু আমি যেটা অমূলক নয়, হাঁটুর কথা বলি। অনেকে বলে যাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। মানে প্রত্যেকে তো একটা মত আছে, বুঝতে পারছেন না? বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে, সকলেই মাস্টার। এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি, কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে। যদি ইতিহাস থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করি, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন? দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি, প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন। যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি, কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন, 1954 থেকে 1975 পর্যন্ত। কিভাবে চালিয়েছেন? এটা একটা ল এন্ড অর্ডার অপারেশন, যুদ্ধ কিন্তু করে নাই। অর্থাৎ সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার, আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার, কিন্তু আমেরিকান সরকার কিন্তু এটাকে ওয়ার বলে স্বীকার করেনি। এমনকি 1966 সনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সেটাতে আছে 20 নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না। আমেরিকা বলে না, আমরা এটা পরিচালনা করবো। এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই। 1990-91 পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল। তারপরে তারা 7-8টা রিজার্ভ ক্লজ দিয়ে ওটা রেটিফাই করেছে। মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায়। আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে আমেরিকায় কংগ্রেস। আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এইখানে নির্বাচনকে রিগিং করা যায়, ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায়। এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে, প্রেসিডেন্টের অধীনে থাকলেও হবে। উদাহরণ দিয়ে বলি, শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে, তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল। তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে, তিনি 2 দিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন। তারপরে তিনি যে শাসন চালালেন, তারপরে তিনি 1975 এসে তিনি আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন। আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে, শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে? না স্যার, আসলে কি খুব আসলে কি তাতে কোনো পার্থক্য হয়? না স্যার, হয় না। আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার, শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈর্যও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান, কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন? শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন? মানে সংবিধানে যা, আমি সেটাই বলছি, সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ। ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি। আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল। সিভিল সোসাইটি কাকে বলে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন, তোষামতকারী হন, তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবেই, বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, আমাদের ধরেন ডাক্তারদের 2টা সংগঠন হয়ে গেল, একটা হলো ড্যাব, একটা স্বাধীনতা চিকিৎসা পরিষদ। আমি উদাহরণ দিয়ে বলছি, সাংবাদিক সমিতিগুলো বিভক্ত হয়ে গেল। আপনি নিজে দেখেন না এগুলো? আচ্ছা, টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো? আপনাকে আপনার টেলিভিশনের মালিক, একদা মালিক, কি করে আপনাকে স্টুপিড বললো? এটা কি সম্ভব? প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে না, আমি মনে করি না, অ্যাপারেন্টলি আপনাকেই বলেছে। আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন? আপনি স্টুপিডই। আর না, আপনাকে এটা বলার দুঃসাহস হলো কিভাবে? কারণ দুঃসাহসটা হইলো হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত 5 বছর 7 বছরে আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিলই। না, বাসার কারণ আছে। আমি এখনই বলি, দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো, এটা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে হলো। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড, এটা কমপক্ষে বলছি 6-7 স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয়। আজকে শুনলাম উগান্ডার
সেন্ট্রাল ব্যাংকও হ্যাকিং হয়েছে। Right. তার মানে এত দুর্বল দেশে এটা হয় আমাদের, কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না। ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন, তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন। তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথাটা খেয়াল করেন, তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে? আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট এজ এ ট্র্যাজেডি দেন এজ এ ফার্স। হাসিনাটা তো ফার্স হলো এই জন্য তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না, তিনি তো পালিয়ে গেলেন। হ্যাঁ স্যার, এইটা খালি শেষ কথা বলি স্যার, একদা স্যার আপনি এই ভূখণ্ডে, আমি এখন যে দেশে আছি সেখানে অনেকদিন কাটাইছেন স্যার, আপনি এখানে পড়ালেখা করছেন, পড়ছেন। এদেরই কেন আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে, কিন্তু বাংলাদেশে এটা কেন হয়েছে? এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার ভাই আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা, বুঝতে পারছেন না? তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে 17 বিলিয়ন করে চলে গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাহলে এটা কি করে সম্ভব? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল কোথাও বলেছেন, আমি পত্রিকা আজকে দেখলাম, যে এই টাকাটা যদি ফেরত নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কিসের বিকল্প সরকার হয়েছে? এটা খুব এটা ভালো কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা করতে হবে। আমার কথা হচ্ছে কি, দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছেন, দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন। মানে গ্রাফিক ভাষায় দেবপ্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে। একটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল সিস্টেম, আর একটা দেশের এনার্জি সিস্টেম। আসলে তো এই অপরাধ তো অমার্জনীয়, অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন। আশ্চর্য ব্যাপার। এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার, কন্টিনিউটি দরকার, এবং তাই না? এবং এই জিনিস অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায় মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে। তোষামধ্যে কি প্রকারে যায়? বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর ডক্টর আতিউর রহমান, তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন। সত্যি নাকি স্যার? 180টা 180টা বই লিখেছেন তিনি। তারপরে গত 3 বছরে লিখেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ হারানোর পর একা 21টা না 23টা বই লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস প্রফেসর হওয়া উপলক্ষে তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর আখতারুজ্জামান বা তারপরে কে যেন হয়েছিল মাকসুদ কামাল, তার কাছে উপহার দিতে গেছে। স্যার সকল কল্পনাকে, সকল কার্টুন ছবিকে, সকল কমিককে আমরা সবাই মিলে ছাড়াই গেছিলাম স্যার। একজন এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখলেন, যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন, আবার সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন। অর্থাৎ একটা দেশের অধঃপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে?